Bismillahirrahmanirrahim. Hello, viewers and dear learners. Assalamu alaikum wa rahmatullah wa barakatuh. This is Mahmudul Haq again from my YouTube channel called Hawk's English Bay. আমি ধারাবাহিকভাবে বিভিন্ন টপিকসের উপরে, স্পেশালি গ্রামাটিক্যাল টপিকসের উপরে টিউটোরিয়াল আপলোড করে আসছি। সর্বশেষ যে টপিকটি শুরু করেছিলাম সেটি ছিল একটি ইম্পর্টেন্ট টপিক, ভয়েস চেঞ্জ। একটি পার্ট অলরেডি আপলোড করেছি, ইন্ট্রোডাক্টরি পার্ট। এটি আজকের টপিকের উপরে অর্থাৎ ভয়েস চেঞ্জের উপর দ্বিতীয় টিউটোরিয়াল, সেকেন্ড পার্ট। ওকে ডিয়ার লার্নার্স, লেটস প্রসিড। Okay, you can see the topic today, voice change, part 2. I have already given or uploaded a tutorial on part 1 on this topic. So let's see what is there in today's tutorial in this part. I am going to discuss সাবজেক্ট এবং অবজেক্ট শনাক্তকরণ। ভয়েস পরিবর্তনের ক্ষেত্রে কোনো একটি সেন্টেন্সের ভেতর কোনো একটি সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্ট শনাক্ত করা বা নির্ণয় করার অত্যন্ত জরুরি একটি বিষয়। কারণ আমরা জানি সাবজেক্টকে অবজেক্ট করতে হয়, অবজেক্টকে সাবজেক্ট করতে হয়। অবজেক্ট বা সাবজেক্ট নির্ণয় করাটা সহজ, বাট অবজেক্ট অনেক সময় প্রবলেম হয়। অবজেক্ট শনাক্তকরণে যদি ভুল হয় তাহলে ভয়েস চেঞ্জটি ভুল হয়ে যাবে। সেকেন্ড যে বিষয়টি আলোচনায় থাকবে আজকে, সেটা বিভিন্ন পার্সনের সাবজেক্টিভ এবং অবজেক্টিভ ফর্ম। আমরা জেনেছি যে অবজেক্টকে সাবজেক্ট করতে হয়, সাবজেক্টকে অবজেক্ট করতে হয়, সে কারণে বিভিন্ন পার্সনের সাবজেক্টিভ এবং অবজেক্টিভ ফর্ম সম্পর্কে একটি স্পষ্ট ধারণা থাকাও আবশ্যক। 3 নাম্বার যে আলোচনাটি রয়েছে আজকের এই টিউটোরিয়ালে, সেটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে পরিবর্তনের সময় বিভিন্ন টেন্স অনুসারে অক্সিলারি ভার্বের ব্যবহার। টেন্স অনুসারে অর্থাৎ টেন্স অনুসারে অক্সিলারি ভার্বের ব্যবহার। শুধু টেন্স অনুসারে নয়, কিছু মডাল অক্সিলারি রয়েছে, তাদের ব্যবহার আমরা দেখব অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময়। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, সঠিক অক্সিলারি ভার্বের ব্যবহার। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ একটু ভুলের জন্য অক্সিলারি ভার্বের ব্যবহারে ভুল হওয়ার কারণে সেন্টেন্সটি ভুল হয়ে যাবে। সুতরাং let's start our today's tutorial, dear learners and dear viewers. Before starting, one earnest request: please subscribe my channel. Press the bell icon and press all button to get the notifications of all the tutorials later on. Okay, let's proceed now. First step of today's tutorial: identification of subject and object of a verb. কোনো একটি ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট শনাক্তকরণ বা নির্ণয়। কিভাবে আমরা সাবজেক্ট এবং অবজেক্টটাকে চিনতে পারবো? আমি চেষ্টা করেছি একটু ক্ল্যারিফাই করার, একটু বুঝিয়ে দেওয়ার। সাবজেক্ট আইডেন্টিফিকেশন সাধারণত ভার্বের আগে যে নাউন, প্রোনাউন বা নাউন ইকুইভ্যালেন্ট অর্থাৎ নাউন ফ্রেজ থাকে, যার দ্বারা ভার্বের কাজটি সম্পন্ন হয়ে থাকে, তাকেই সাবজেক্ট বলে। তাহলে আমরা বুঝতে পারলাম খুব সহজেই যে মূল ভার্বের আগে যে নাউন, প্রোনাউন বা নাউন ইকুইভ্যালেন্ট অর্থাৎ নাউন ফ্রেজ হচ্ছে কতগুলো শব্দ মিলিত হয়ে একটি নাউনের কাজ করে, এটাকে বলা হয় নাউন ফ্রেজ। এটা ভার্বের আগে থাকবে এবং ভার্বের কাজটি সম্পন্ন করবে সে, তাহলে আমরা তাকে সাবজেক্ট বলবো। অ্যাজ ফর এক্সাম্পল, দ্য বয় ইজ ফ্লাইং কাইট। এখানে আমরা দেখতে পাচ্ছি ইজ অক্সিলারি ভার্ব, ফ্লাইং হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, তাহলে ইজ ফ্লাইং ভার্ব। তো এর আগের একটি নাউন রয়েছে, সেটি হচ্ছে দ্য বয়, এবং এই ফ্লাইং ভার্বের কাজটি দ্য বয় ওই সম্পন্ন করছে। সুতরাং এটি হচ্ছে ফ্লাইং ভার্বের সাবজেক্ট। দে হ্যাভ বিন প্লেইং ক্রিকেট ফর অ্যান আওয়ার। এখানে হ্যাভ বিন প্লেইং প্রিন্সিপাল ভার্ব, হ্যাভ বিন অক্সিলারি
এর আগে যে প্রোনাউনটি রয়েছে সেটি হচ্ছে দে, এবং এই ভার্বের কাজটি দে বা তারা এরাই সম্পন্ন করছে। সুতরাং এখানে সাবজেক্ট হচ্ছে দে। দ্য ম্যান ওয়ারিং ব্লু শার্ট ভিজিটেড লন্ডন লাস্ট ইয়ার। এখানে মূল ভার্বটি হচ্ছে ভিজিটেড, বেড়াতে গিয়েছিল, ঘুরতে গিয়েছিল বা পরিদর্শন করতে গিয়েছিল। যাই হোক, এর আগে রয়েছে দ্য ম্যান ওয়ারিং ব্লু শার্ট। এখানে দ্য ম্যান, দা থেকে শুরু করে শার্ট পর্যন্ত পুরো শব্দগুচ্ছই এখানে একটি নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। সুতরাং এটি হচ্ছে নাউন ইকুইভ্যালেন্ট বা নাউন ফ্রেজ। ফ্রেজ মানে শব্দগুচ্ছ, কতগুলো শব্দ মিলিত হয়ে একটি সাবজেক্টের কাজ করছে, একটি নাউনের কাজ করছে। সুতরাং এটি নাউন ইকুইভ্যালেন্ট এবং এটি ভার্বের আগে রয়েছে এবং এটি এই ভার্বের কাজটি সম্পন্ন করছে। ভিজিটেড ভার্বে, তাহলে দ্য ম্যান ওয়ারিং ব্লু শার্ট এটি হচ্ছে ভিজিটেড ভার্বের সাবজেক্ট। নাও অবজেক্ট আইডেন্টিফিকেশন। সাধারণত ভার্বের পরে যে নাউন প্রোনাউন বা নাউন ইকুইভ্যালেন্ট নাউন ফ্রেজ থাকে তাকেই অবজেক্ট বলে। কখনো কখনো মূল ভার্বের পরে দুটি অবজেক্ট থাকতে পারে। তাহলে আমরা বুঝতে পারছি যে মূল ভার্বের ঠিক পরেই, মূল ভার্ব প্রিন্সিপাল ভার্বের ঠিক পরেই যে নাউন প্রোনাউন বা নাউন ইকুইভ্যালেন্ট বা নাউন ফ্রেজ থাকবে তাকেই আমরা বলবো অবজেক্ট। কখনো কখনো মূল ভার্বের পরে দুটি অবজেক্ট থাকে, যা প্রথমটি ব্যক্তিবাচক এবং দ্বিতীয়টি বস্তুবাচক। ডিটেইল লিখি নেই, আমি এক্সাম্পল বা উদাহরণে বুঝিয়ে দিব। দুটি অবজেক্ট থাকতে পারে, অর্থাৎ মূল ভার্বের পরে কোনো একটি দুটি প্রোনাউন থাকতে পারে পরপর, অথবা একটি নাউন একটি প্রোনাউন, এরকম। অর্থাৎ দুটি অবজেক্ট, একটি ব্যক্তিবাচক একটি বস্তুবাচক থাকতে পারে। লেটস সি দ্য এক্সাম্পলস। মাদার ইজ হেল্পিং দ্য বেগার। এখানে হেল্পিং ভার্ব, তারপরে দ্য বেগার, এটি একটি নাউন। তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে হেল্পিং ভার্বের পরেই যেহেতু এটি অবস্থান করছে, সুতরাং এটি হেল্পিং ভার্বের অবজেক্ট, দ্য বেগার। We warned him about the imminent danger. Warned him, এখানে ওয়ার্নড হচ্ছে ভার্ব, সতর্ক করে দেয়া, সাবধান করে দিয়েছিলাম। হিম কাকে? তাকে। তাহলে মূল ভার্বের পরেই যেহেতু হিম এই অবজেক্টটি, এই প্রোনাউনটি অবস্থান করছে, সুতরাং আমরা স্পষ্টতই বুঝতে পারছি যে হিম এখানে ওয়ার্নড ভার্বের অবজেক্ট। নাও, I know the man working in the garden. I know the man working in the garden. বাগানে কাজ করা ব্যক্তিটিকে আমি চিনি। নো ভার্ব, এখানে নো প্রিন্সিপাল ভার্ব। তাহলে দ্য ম্যান ওয়ার্কিং ইন দ্য গার্ডেন, কোন লোকটি? যে লোকটি বাগানে কাজ করছে। তাহলে দ্য ম্যান থেকে শুরু করে গার্ডেন পর্যন্ত এই পুরো অংশটি এখানে নাউন ইকুইভ্যালেন্ট বা নাউন ফ্রেজ, এবং এটি মূল ভার্ব নো এর পরে বসেছে। সুতরাং এই পুরো নাউন ইকুইভ্যালেন্ট বা নাউন ফ্রেজটি এখানে অবজেক্টের কাজ করছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, most probably you have already understood how to identify a subject or an object of a verb. সাবজেক্ট এবং অবজেক্ট আইডেন্টিফাই করা খুবই জরুরি। প্রথমত টেন্স আইডেন্টিফাই করবে বলেছি, তারপরে সাবজেক্ট, মূল ভার্ব, অবজেক্ট আইডেন্টিফাই করবে, এক্সটেনশন আইডেন্টিফাই করে নেবে। Then you will have to follow the 4 steps that I have given in the previous tutorial. যারা আগের টিউটোরিয়ালটি এখনো দেখোনি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই আগের টিউটোরিয়ালটি দেখে নেবে, তারপরে দ্বিতীয় পার্টে আসবে, না হলে বুঝতে অসুবিধা হবে। Let's go to the next page. বিভিন্ন পার্সন এর সাবজেক্টিভ এবং অবজেক্টিভ ফর্ম। আমরা আগেই জেনেছি যে ভয়েস পরিবর্তনের জন্য দুটি স্টেপ, প্রথম স্টেপ এবং লাস্ট স্টেপ হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট করতে হয়, সাবজেক্টকে অবজেক্ট করতে হয় বাই দ্বারা, বাই বসিয়ে। তো সাবজেক্টিভ এবং অবজেক্টিভ ফর্মকে জানাটাও জরুরি। এটির ডিটেইল আলোচনা রয়েছে আমার পার্সন অ্যাট এ গ্ল্যান্স টিউটোরিয়ালে। পার্সন অ্যাট এ গ্ল্যান্স, সেই টিউটোরিয়ালটি যদি দেখে নাও তোমরা, তাহলে শুধু সাবজেক্টিভ অবজেক্টিভই নয়, আরেকটি ফর্ম রয়েছে পার্সনের, পসেসিভ ফর্ম, 3টি ফর্ম এবং পার্সনের কাইন্ডস খুব ভালো করে বুঝতে পারবে, একদম স্পষ্ট করে বুঝতে পারবে। তো সেই টিউটোরিয়ালটি তোমরা দেখে নিতে পারো, পার্সন অ্যাট এ গ্ল্যান্স, চ্যানেলে ঢুকে সার্চ দিয়ে। ওকে, সাবজেক্টিভ এবং অবজেক্টিভ ফর্ম বিভিন্ন পার্সনের। ভয়েস চেঞ্জের ক্ষেত্রে পার্সনের সাবজেক্টিভ এবং অবজেক্টিভ ফর্ম সম্পর্কে একটি পূর্ণাঙ্গ ধারণা থাকা আবশ্যক। বিভিন্ন পার্সনের সাবজেক্টিভ এবং অবজেক্টিভ ফর্ম নিম্নের ছকে দেখানো হলো। সাবজেক্টিভ এবং অবজেক্টিভ ফর্মগুলো এখানে আমি দেখিয়েছি। সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, বিভিন্ন পার্সনের।
I subject, me object, we subject, us object, you subject, objective form you, he subject, object হবে him, she her, it they them, all nouns, noun phrase, noun equivalent, the same. যত নাউন আসবে, যত নাউন ফ্রেজ আসবে বা নাউন ইকুইভ্যালেন্ট আসবে, সমস্ত নাউনের অবজেক্টিভ ফর্ম এবং সাবজেক্টিভ ফর্ম সেম হবে। এতে কোনো ডিফারেন্স থাকবে না। এজ ফর এক্সাম্পল, রহিম গার্ল আ গুড টিচার এটসেট্রা। রহিম গার্ল আ গুড টিচার এটসেট্রা। অর্থাৎ নাউনের বা নাউন ইকুইভ্যালেন্ট বা নাউন ফ্রেজের সাবজেক্টিভ এবং অবজেক্টিভ ফর্মের মধ্যে কোনো ডিফারেন্স নেই। লেটস গো টু দ্য নেক্সট পেজ। তারপর কনফিউশন থাকলে পার্সন এট এ গ্লান্স টিউটোরিয়ালটি একবার দেখে নেবে। নাও 3 নাম্বার, প্যাসিভ ভয়েসে অক্সিলারি ভার্বের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হয় দুটি স্টেপে, দুটি ধাপে। ধাপগুলো কি কি? ভয়েস চেঞ্জের ক্ষেত্রে টেন্স এবং সাবজেক্ট অনুসারে সঠিক অক্সিলারি ভার্বের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে পরিবর্তনের সময় বিভিন্ন টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব এবং মোডালসের ব্যবহার নিম্নরূপ। আচ্ছা, তো দুটি ধাপে বা দুটি স্টেপে অক্সিলারি ভার্ব ইউজ করতে হয়। আমি আগেও বলেছি, আমার প্রথম টিউটোরিয়ালে, ভয়েস সংক্রান্ত প্রথম টিউটোরিয়ালে বিস্তারিত আলোচনা রয়েছে। দুটি ধাপ কি কি ছিল? প্রথম ধাপ হচ্ছে অ্যাকর্ডিং টু টেন্স। অ্যাকর্ডিং টু টেন্স, টেন্স অনুসারে আমার অক্সিলারি ভার্ব এক, দুটি, তিনটি ব্যবহার করতে পারি। দুটি বা তিনটি অক্সিলারি ভার্ব আমার হাতে থাকতে পারে অ্যাকর্ডিং টু টেন্স, বাট সেখান থেকে সঠিক অক্সিলারি ভার্বটি আবার চুজ করতে হবে সাবজেক্টের ভিত্তিতে। তাহলে দুটি প্রেক্ষাপট হচ্ছে টেন্স এবং সাবজেক্ট। ফার্স্ট প্রেক্ষাপট হচ্ছে অ্যাকর্ডিং টু টেন্স, অক্সিলারি ভার্বগুলো আগে বাছাই করতে হবে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আমার অক্সিলারি ভার্ব থাকবে অ্যামিজার, এটা আগেই বুঝে নিতে হবে। ওকে, তারপরে সেখান থেকে সাবজেক্ট অনুসারে একদম অ্যাপ্রোপ্রিয়েট অক্সিলারি ভার্ব যেটি, সেটি কি বেছে নিতে হবে। আমি এখানে খুব সংক্ষেপে বোঝানোর চেষ্টা করেছি। এখানে একটু দেখো, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স যে যদি অ্যাক্টিভ ভয়েসটি থাকে, প্যাসিভ করার সময় সেটিকে, সেখানে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে এম, ইজ বা আর ব্যবহার করতে পারবো। প্রেজেন্ট ফার্স্ট ইনডেফিনিট অক্সিলারি ভার্ব হিসেবে আসবে ওয়াজ বা ওয়্যার, ভয়েস পরিবর্তনের সময়। সকল কন্টিনিউয়াস টেন্স, তিনটি কন্টিনিউয়াস টেন্স রয়েছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। প্রত্যেকটা কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব ব্যবহারের সময় মনে রাখতে হবে যে সকল কন্টিনিউয়াস টেন্সেরই নিজস্ব অক্সিলারি ভার্ব রয়েছে। প্রেজেন্ট কন্টিনিউয়াসে অ্যামিজার রয়েছে, পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ বা ওয়্যার রয়েছে এবং ফিউচার কন্টিনিউয়াসে শ্যাল বি বা উইল বি রয়েছে। সকল কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ওই টেন্সের অক্সিলারি ভার্বের সাথে বিং যুক্ত হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস অ্যামিজার রয়েছে, তাহলে এম বিং, ইজ বিং, আর বিং। পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ বিং, ওয়্যার বিং। ফিউচার কন্টিনিউয়াসে শ্যাল বি বিং, উইল বি বিং। আমি খুব সহজে সংক্ষিপ্ত করে বোঝানোর চেষ্টা করেছি, সহজে যাতে মনে থাকে অক্সিলারি ভার্বের ব্যবহারটি। অল কন্টিনিউয়াস টেন্সেস, নাও অল পারফেক্ট টেন্সেস, সকল পারফেক্ট টেন্সেরও নিজস্ব অক্সিলারি ভার্ব রয়েছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব হলো হ্যাভ, হ্যাজ। পাস্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাড এবং ফিউচার পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। তো সকল কন্টিনিউয়াস টেন্সের যে নিজস্ব অক্সিলারি ভার্ব রয়েছে, অর্থাৎ ওই কন্টিনিউয়াস টেন্সটি যে অক্সিলারি ভার্বগুলো নিজেই বহন করছে, তার সাথে বিন যুক্ত হবে। বিন, বি ডাবল ই এন, বিন। Okay, dear learners, hopefully you have understood that all perfect tenses have auxiliary verbs of their own. সকল পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব রয়েছে, তার সাথে বিন যুক্ত করবে। প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ বিন, হ্যাজ বিন, প্যাসিভ করার সময়। পাস্ট পারফেক্টে হ্যাড বিন, ফিউচার পারফেক্টে শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন। একইভাবে প্যাসিভ থেকে অ্যাক্টিভে যখন আসবে, যখন তুমি দেখবে হ্যাভ বিন রয়েছে এবং ভি থ্রি রয়েছে, স্পষ্ট বুঝতে পারবে প্যাসিভ ফর্ম। অক্সিলারি ভার্ব দেখে টেন্স আইডেন্টিফাই করে সেটার অ্যাক্টিভ ফর্মে ফিরে আসতে হবে, হ্যাভ, হ্যাজ, ভি থ্রি। ওকে, দেন মোডালস।
এখানে আমরা কয়টা টেন্স দেখতে পেলাম? টেন্স দেখতে পেলাম প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট, 3টা কন্টিনিউয়াস, 3টা পারফেক্ট, 6 6 8টা। ফিউচারের 4টা টেন্সের বিষয়ে এখানে কোনো আলোচনা আসেনি। মডেলস, ফিউচারে যে অক্সিলারি ভার্ব ব্যবহৃত হয়ে থাকে, মূল অক্সিলারি ভার্ব যেটি শ্যাল বা উইল, এটি কিন্তু মোডালস এর পর্যায়ে পড়ে যায়। সেজন্য এখানে মোডালস এর মধ্যে এটি এসেছে। তো মোডালস থাকলে কি হবে? শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, ought to, going to, have to, has to, had to, am to, is to, are to, was to, were to, need। এই যে মডেলস গুলো, অক্সিলারি ভার্ব গুলো, এগুলো যদি থাকে তাহলে পেসিভ করার জন্য এদের পরে স্রেফ বি যুক্ত করে দিব। তখন আমি am, is, are, was, were, have, has, had, shall এগুলো নিয়ে আমি আর ভাববো না। যদি shall, should, will, would, can, could, may, might, must, ought to, going to, have to, has to, had to, am to, is to, are to, was to, were to এবং need এরা থাকে তাহলে আমরা অবশ্যই পেসিভ করার সময় এদের পরে বি যুক্ত করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অক্সিলারি ভার্বের যে আলোচনাটি আজকে আমি করলাম, এটি তোমরা হয়তো বুঝতে পেরেছো পুঙ্খানুপুঙ্খ রূপে, এবং এটি সবসময় মনে রাখার চেষ্টা করবে। তুমি যদি দেখো শুড বি ডান, ইজিলি বুঝতে পারবে শুড একটি মোডাল অক্সিলারি, তারপরে বি যুক্ত হয়েছে এবং তারপরে ভি থ্রি ফর্ম রয়েছে, সুতরাং এটি পেসিভ ভয়েস। যখন তুমি এটাকে অ্যাক্টিভ করবে, ওই যে শুড বি, বিটাকে তুলে দিবে আর ভি থ্রিটাকে ভি অন করে দিবে শুডের পরে, একদম ইজি। এখানে পেসিভের অবজেক্টটা অ্যাক্টিভেট সাবজেক্ট হয়ে যাবে, উল্টো দিকে চলে আসতে হবে। যাই হোক, এটি আমার আজকে টিউটোরিয়ালে 3টি বিষয়ে আলোচনা ছিল। প্রথমত সাবজেক্ট এবং অবজেক্ট আইডেন্টিফিকেশন, বিভিন্ন নাউন প্রোনাউনের সাবজেক্টিভ এবং অবজেক্টিভ ফর্ম, এবং টেন্স অনুসারে বিভিন্ন টেন্স অনুসারে এবং মোডালস গুলোর ব্যবহার কেমন হবে পেসিভ করার সময়, অক্সিলারি ভার্বের ব্যবহার কেমন হবে সে সম্পর্কে আজকের আলোচনায় আমি দেখালাম। হোপফুলি ইউ হ্যাভ আন্ডারস্টুড এভরিথিং ভেরি ক্লিয়ারলি। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পর্যায়ক্রমে ভয়েস চেঞ্জের সকল টিউটোরিয়ালগুলো শেষ পর্যন্ত আমি এভাবে পর্যায়ক্রমে আলোচনা করব বিভিন্ন টিউটোরিয়ালে। পরবর্তী টিউটোরিয়ালে হয়তো ভয়েস অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে বিভিন্ন এক্সেপশনাল বিষয় নিয়ে আমি আলোচনা করব। সেই টিউটোরিয়ালটি দেখার আমন্ত্রণ রইল। আবারও সেই একই রিকোয়েস্ট করছি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে অল বাটনে প্রেস করে রাখবে, যাতে পরবর্তী টিউটোরিয়ালগুলোর সবার আগে টিউটোরিয়ালগুলোর নোটিফিকেশন সবার আগে তুমি পেয়ে যাও। থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংকস ফর গিভিং টাইম to my tutorial. Thanks for being with me. Thank you very much again. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.